নবীন গ্রামকে যেন ধরিত্রী মাতা নিজ হাতে অনেক যত্ন নিয়ে সাজিয়েছেন। এখন বৈশাখ মাস, 1385 বঙ্গাব্দ। আমবাগানে আমের রং ধরা শুরু করেছে। দলে দলে পাখিরা আসে, সদ্য পাকা আমের ঠক্কর দেয় আর নেচে নেচে গান করে। কত রকমের গান তাদের। বাংলাদেশ থেকে আসা মানুষজন নবীন গ্রামের শূন্য স্থান ধীরে ধীরে পূরণ করছে। সকল সম্প্রদায়ের মানুষই এখানে মিলেমিশে থাকে। জনবসতি খুব বেশি বলা যায় না। গ্রামের সপ্তাহে 2 দিন হাট বসে, শনি ও মঙ্গলবার মানিকতলার পুকুর পাড়ে। পাশের গ্রাম থেকেও এই হাটের লোক কেনাকাটা করতে আসে। হাটের মধ্যে দিয়ে মেঠো রাস্তা মনসা বাড়ি হয়ে মাঠ পাড়ায় ঢুকেছে। দাসেদের বাঁশঝাড় আর পরামানিকদের মাঠ পেরিয়ে যে বাঁকে কৃষ্ণচূড়া লাল হয়ে দাঁড়িয়ে আছে, সেই বাঁকের ধারেই সুরেন মণ্ডলের ভিটে বাড়ি। প্রায় 14 বছর হলো সুরেন তার মা হরিদাসী ও স্ত্রী আশালতাকে নিয়ে বসবাস শুরু করেছে। সুরেনের বছর 10-এর ফুটফুটে একটা মেয়ে আছে, নাম মিনা। সেদিন রাতে রোজকারের অভ্যাস মতো মিনা ঠাম্মার কাছে শুয়েছিল। হরিদাসীর চোখে ঘুম নেই, শুধু এপাশ আর ওপাশ। বয়সও তো আর কম হলো না। ঠাম্মার আঁচল মুঠো করে ধরে গল্প শুনতে শুনতে মিনা একসময় ঘুমিয়ে পড়ে। হরিদাসীরও চোখ লেগে আসে। মাঝরাতে হঠাৎ জোরে হাওয়া বয়ে যাওয়ার শব্দে মিনার ঘুম ভেঙে যায়। ঠাম্মাকে ধাক্কা দিতে থাকে মিনা। ঠাম্মা, ও ঠাম্মা। হরিদাসী আধো ঘুমে জেগে যায়। হাওয়ার শব্দ তার কানে আসে। হরিদাসী আলতো হাতে মিনার মুখ চেপে ধরে, ফিসফিস করে বলে, চুপ চুপ, এখন কোনো কথা কইস না। হরিদাসীর বুকের ভেতর তখন ভয়ের কাঁটা ফুটেছে। চোখে মুখে অদৃশ্য ভয়ের ছাপ, যা রাতের অন্ধকারে চাপা পড়ে গেছে। মিনাও তার ঠাম্মাকে অনুকরণ করে ফিসফিসিয়ে বলে, মাকে ডাকবি না? সকালে যে মা ঘুটে মশাল রোদে দিয়েছিল, বৃষ্টি এসে তো সব ভিজিয়ে দেবে। বৃষ্টি আর আইবে না। আচ্ছা ঠাম্মা, তুমি কি হাওয়া শুনে সব বুঝতে পারো কোন হাওয়ায় বৃষ্টি হয়? ওই শোন, কান পাইতা শুনা দেখ, অহন কি কিছু শুনতে পারতাছিস? হাওয়া তো থাইমা গেছে, অহন ঘুমাইয়া পড় দেহি। দূর, এতটুকু মেঘ হওয়ার কি দরকার? হাওয়া এলো আর গেল, এ যেন পাড়ার কাকিমা বেড়াতে এসেছিল। মাইয়াটা এত কথা কয়, শুরু করলে মোটে থামনের নাম গন্ধই নাই। মাইয়া মানুষের অত কথা কন ভালো না। মাথায় হাত বুলাইয়া দিতাছি, ঘুমাইয়া পড়। হরিদাসী মিনার কথায় হাত বোলাতে বোলাতে মনে মনে ভাবে, এই হাওয়ার যেমন তেমন হাওয়া নয় রে দিদি। তোরে কই কেমনে, মাঝরাত হলি তেনাগে মশক লাগে। হাওয়া হয়ে আকাশে বাতাসে ঘুরতি ঘুরতি আপন মনে তারা নেচে বেড়ায়। আর তার মধ্যে যদি কেউ পড়ে, তার আর রক্ষে নেই। পরদিন দুপুরে হরিদাসী স্নান খাওয়া সেরে খেজুর পাতার পাটি বিছিয়ে দাওয়ায় পানের ডাবর নিয়ে বসে। এমন সময় মিনা এসে পেছন থেকে বলে, ঠাম্মা, ও ঠাম্মা, আজ একটা রাক্ষসীর গল্প বলো না। গত রাতের হাওয়ার কথা হঠাৎই হরিদাসীর মনে উদয় হতেই বিরক্তির স্বরে মিনাকে উত্তর দেয়, ওফ, ওরে বাবারে, রোজ রোজ এত ভূত পেতনি দৈত্য দানবের গল্প শোনা ভালো না। থাক, এত কষ্ট করে গল্প বলার দরকার নেই। নাতনির অভিমানের আঁচ পেয়ে হরিদাসী বলে, দেখা লই, দিদির আইস কয় মন রাগ হইছে, তা পান্ডা তো খাইতে দিবি। এই হেনে থির হয়ে বয় দেহি। হরিদাসীর পান খাওয়া শেষ হতেই মিনা এক ছুটে পানের ডাবর ঘরে রেখে এসে ঠাম্মার কাছে বসে পড়ে। আর কোনো
ভূত পেতনির গল্প কমু না। আজ আমার ওপার বাংলা থেকে এইবার বাংলায় আইবার কথা, আর মুকুশ যে বাড়িতে কাম পাওনের গল্পই তোরে শোনামু। ঠিক আছে, তাই বলো। তখন গায়ে এত মাইনষের বাস ছিল না। বাজার কইতে ওই গোটা সারেক টালির দোকান ঘর ছিল। তখন সপ্তাহে 2টা দিন ওই মানিকতলার পুকুর পাড়েই হাট বইতো, আর সেইখান থেকেই তো গায়ের মাইনষের দরকার মতন কেনাকাটা করত। এখনকার মতন তখন ইটের রাস্তা ছিল না, চারোধার হইতে মাটির রাস্তা ছিল। গরমে যেমনি ধুলা হইতো, আর বর্ষায় 1 হাঁটু কাদা। এই রকম একখান বর্ষাতেই তো তোর বাপ মারে লইয়া এই দেশে আইলাম। তখন তো তুই হইস নাই। কতগুলান দিন দোকান ঘরের দাওয়ায় কাটাইছি। সকাল বেলায় দোকান খোলনের আগে বসকা বুসকি লইয়া সইল্লা যাওন লাগতো। ফের রাত হইলে দোকান বন্ধ করণের পর আমরা আইতাম। ওপার থেকে আইবার সময় একখান বড় তাঁবুর লগে কইরা আনছিলাম। বৃষ্টি মিষ্টি নামলে সব লইয়া মুড়ি দিয়া বইয়া থাকন লাগতো। কখন বৃষ্টি থামবো, কান পাইতা থাকনের কি জ্বালারে দিদি, তোরে কি কব। অনেকগুলান দিন কাটার পরেও যখন তোর বাপ ঘুইরা ঘুইরা না একখানা কাম না একখানা থাকনের জায়গা জোগাড় করতে পারলো, লগে যাচিরা মুড়ি ছাতু গুড় আনছিলাম তাও ফুরাইয়া আইলো। এরপর আমরা কি খাবো, চিন্তায় মাথা খারাপ হইয়া আইতেছিল। তখন একদিন ওই মনসা বাড়ির রাস্তা দইরা হাইটটা যাইতে যাইতে মুকুরজেদের ওই বড় মস্ত ফাটকওয়ালা বাড়িখানা দেখতে পাইলাম। তারপর কি হলো ঠাম্মা? চুপ কইরা শননের মন নাই দেখতেছি। আর বলবো না ঠাম্মা। না কইলেই ভালো। ঠিক আছে, এখন চুপ কইরা শোন। তখন দুয়ারের সামনে 3 জনে দাঁড়ায়া আছি। তোর বাপে খানিকক্ষণ পর কইয়া উঠল, ও মা, কারো লগে কি দেখা হইবে নাকি? সুররে ধমক দিয়া কইলাম, ভগবানের নাম লইয়া বাইরাইছি, ভরসা রাখতে হইবে। বলতি বলতি একজন আমাকে দেখে জিজ্ঞাসা করলো, তোমরা কারা, এইখানে দাঁড়ায় রইছো কেন? আমি কইলাম, বাবা, আমাগো হাতে কোনো কাম নাই, আর থাকুনের জায়গাও নাই। তোর বাপে কয় একখানা কাম ঠিক কইরা দাও না দাদা। সে কয় সেও নাকি এইখানে কাম করে। ওই হইল গে তোর মোহন জ্যাঠা। ওইদিকে নাকি তখন মুকুজ্জেদের গিন্নি মুকুজ্জে কর্তার কাছে অভিযোগ লয়ে বসেছে। বিনু মাসি রোগে পড়েছে, আসতেছে না। ওইদিকে মোহনও সব সামলাইতে পারতেছে না। মোহন অন্দরে গিয়া আমাগো কথা কর্তা আর গিন্নি মারে কইতেই কর্তা বাবু বাইরে আইসে আমাগো লগে কথা কইল। তোর বাপে তখন কর্তা বাবুর পা জড়াইয়া ধইরা কান্নাকাটি করতে থাকে। কর্তা তখন তোর বাপের পা সারতে কয়, আর জিগায় আমরা কোন হান থেকে আইতাছি। কইলাম বাংলা থেক্কা। গায়ের কথা জানবার চাইলে কইলাম সোদেল গাঁও, বরিশাল জেলা থেক্কা। হগল কথা শুইন না কর্তা
কর্তা বুঝতে পারলো আমাগো এইখানে জানাশোনা কেউ নাই, ভগবানের ভরসাতে এই পথে বাইরাইছি। কর্তা বাবুর মনটা মস্ত বড়, ভগবানই আমাগো উনার ফাটকের সামনে আইনে দাঁড় করায় রাখিছিল। কামও জুইটা গেল আর লগে থাউনের ব্যবস্থাও হইয়া গেল। প্রথম প্রথম কয়দিন ওই বড় বাড়িরই কাঠ রাখনের ঘরেই ঠাই পাইছি। তারপর কর্তার কথা মতো বাঁশ বিচলি আইনা ঘর বাইদ্যা এনে চইলাইলাম। বছর 4 পর তুই হইলি, তখন তোর মার কাম বন্ধ করতে হইল। আর তুই একটু বড় হইতেই তোর মা আর বাপে আমার কাম সারাইল। শুধু এক কথা, তোমার বয়স বাড়ছে, কাম করন লাগবে না। তুমি মিনারে লইয়া বাড়িতে থাকবা, আমরা কাম করব। সেই থেকে তোরে লইয়া দিন কাইটটা যায়। এই হইল গে আমাগো এই দেশে আইবার গল্প। আজ আবার শনিবার, হাট ঘুইরা শুরু বাড়ি আইবে। বেলা গেছে গিয়া, ফিতা আর চিরুনি খান লইয়ে আয় দেহি, চুলটা বাইধে দি, সন্ধে হইয়া আইবে এক্ষুনি। বিকিকিনির পর্ব প্রায় শেষ। দোকানদাররা যে যার সরঞ্জাম গোছানোয় ব্যস্ত। চাঁদু কুমোর মাটির হাঁড়ি কলসি ভ্যানে তুলছে। ভ্যানের সামনের পিদিম জ্বালিয়ে গান করতে করতে বাড়ির পথে রওনা হয়। মহিদুলের মাছের দোকানে তখনও গুটি কয়েক লোক দাঁড়িয়ে আছে। সুরেশও এসে দাঁড়ায়। মহিদুলের মাছের হাঁড়িতে শিঙ্গি মাছ দেখতেই সুরেশ মনে মনে ভাবে, কয়দিনের জ্বরে মাটার শরীরটা একেবারে পইরা গেছে, সুবিধায় পাইলে 2টা শিঙ্গি মাছ লইয়া যাইতাম। কিন্তু শিঙ্গি মাছের দাম জানবার পর সুরেশ মনে মনে বলে, মা গো, তোমার এই শিঙ্গি মাছ খাওয়াইবার ক্ষমতা তোমার পোলার নাই গো মা। তুমি মা স্যাং মাছ খাইয়াই সুস্থ হও। শিঙ্গি মাছের দাম না পোষানোতে সুরেশ চ্যাং মাছ কিনে খালইতে ভরে। তারপর বনমালী খায়ের থেকে মিনার জন্য চিটগুড় কেনে। মাছের খালি আর চিটগুড় হাতে নিয়ে সুরেশ তখন দাসদের বাড়ি ছাড়িয়েছে। দাসদের বাড়ি ছাড়িয়ে রাস্তার বামে বাঁশঝাড়, ডানে কলা বাগান। আকাশে তখনও চাঁদ আবছা আবছা, চারিদিকে জোনাকিদের আনাগোনা। তো টর্চ আবার হইলটা কি? হঠাৎই টর্চের আলো জ্বলতে নিভতে থাকে। বোধহয় ব্যাটারি শেষের দিকে। টর্চের গায়ে অনেক ঘা বসায় সুরেশ। তবুও অবাধ্য ছোড়ার মতো এক গুয়ে জেদ বজায় রাখল টর্চ। টর্চের শুধরানোর কোনো গতিক না দেখে আলো ছাড়াই হাঁটতে থাকে সুরেশ। কয়েক পা হাঁটতেই সুরেশ দাঁড়িয়ে পড়ে। কলা বাগানে কিসের একটা শব্দ হলো। কলা বাগানের শব্দের অভিমুখে সুরেশ তাকায়। দূর থেকে দেখে মনে হলো কোনো এক সাদা কাপড় পরিহিত বয়স্ক মহিলা কলা গাছের আবডালে দাঁড়িয়ে আছে। কে? কেডা? হ্যাঁ, কেডা ওইখানে? কোনো উত্তর আসলো না। সুরেশ টর্চে আবার ঘা বসালো। টর্চ এবার জ্বলে উঠল। টর্চের আলো কলা বাগানের দিকে পড়তেই এক ঝাঁক বাদুড় টানা ঝাপটে সুরেশের মাথার ওপর দিয়ে উড়ে গেল। আকস্মিকতায় সুরেশের গা শিরশির করে ওঠে। স্থিত হতেই সুরেশ বুঝল কলা বাগানের আবডালে দাঁড়ানো মহিলা আদতে কোনো মহিলা না। কলা গাছের শুকনো পাতা চাঁদের আবছা আলোয় যা সাদা কাপড়ের রূপ নিয়েছে। কি সব হাবি যাবি এতক্ষণ ধইরা ভাবতেছি। নিজের বোকামির কথা বুঝতে পেরে মনে মনে হাসতে থাকে সে। কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করল, বাঁশঝাড় পেরিয়ে বড়া মানিকদের মাঠের ধারে আসতে গাটা কেমন যেন ভার হয়ে গেল তার। খাল পাড়ে শীতল হাওয়া গা ঘেঁষে বেরিয়ে গেল। সুরেশের মনে হলো তার প্রতি পদক্ষেপের সঙ্গে তাল মিলিয়ে কেউ যেন চলেছে। সুরেশ পেছনে টর্চ ঘুরায়। কাউকে দেখতে পায় না সে। হঠাৎই হাওয়ায় মাঠের জোড়ো তাল গাছের পাতায় পাতায় ঘষা লেগে করাত করাত শব্দে কেঁপে ওঠে সুরেশ। সুরেশ মনে মনে বলে, আজকের দিনটাই খারাপ।
সন্ধ্যের পর একখান সঙ্গী হইলে এ পথে যেতে সুবিধে হয়। বসতি যে কবে আইব কে জানে। সুরেশ এক পা হাঁটতেই আবার থেমে যায়। মাছের খালইতে টান পড়ে এবার। সুরেশের গলায় ভয় এসে আটকে যায়। ঢোক গেলে সে পেছনে তাকাবার সাহস সে এবার হারিয়েছে। খাল পার হয়ে শীতল হাওয়া মাঠ জুড়ে আবার বইতে থাকলো। জোড়া তাল গাছের করাত করাত শব্দ যেন তার বুকে এসে বিঁধছে। কাঁধের ওপর ভীষণ এক ভার অনুভব করতে থাকে সে। সুরেশ চোখ বন্ধ করে মনে মনে নিজেকে বলে, সুরেশ, ভয় পাস নে, ভয় পেলে চলবে নি। ভয় পাস নে, ভয় পাস নে, ভয় পাস নে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় সুরেশ। কাপা কাপা গলায় সুরেশ গান করে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তার পা যেন ভেঙে আসছে। কিছুক্ষণ পর খালুয়ের টান আলগা হলো। বাড়ির উঠোনের সামনের রাস্তায় চলে এসেছে সুরেশ। ঘরের লণ্ঠনের আলো দুয়ার আলোকিত করেছে। এটুকু আলো যেন সুরেশের মনের ভয়ের সব অন্ধকার কাটিয়ে দিল। সুরেশ উঠোন থেকেই হাঁক দেয়, কই গো, কই গেলা? ঘরের ভেতর থেকে আশালতা উত্তর দেয়, আইসো। আশালতা ঘর থেকে বেরিয়ে এসে সুরেশের হাত থেকে খালই নিয়ে হাঁড়িতে জল দিয়ে চ্যাং মাছ ভিজিয়ে রাখে। কল থেকে সুরেশ ভালো করে হাত পা ধুয়ে ঘরে ঢোকে। মিনা তখনও বই পড়ছে। হরিদাসী মন দিয়ে শুনছে। সুরেশ ঘরে ঢুকতেই হরিদাসী গামছা এগিয়ে দেয়। ও সুরো, আজও সিট গুড়ানোস নাই? মায়েরা তো তাকাইয়ে রইছে। মা, কি কিনছিলাম তো, কোন হানে যে পইরা গেল। চিটগুড় পড়ে গেল। আমি পরের হাটে গিয়া ঠিক আইনা দিব। মিনার অভিমান হলো কিনা বোঝা গেল না। আবার বই পড়তে থাকে। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ভোরে ভোরে, চষা মাটির গন্ধে। বাবা, ও বাবা, মাটির কি আবার গন্ধ হয় নাকি গো? হ মা, আছে তো। মাটির গন্ধে মন প্রাণ ভইরা যায়। তোরে একদিন লইয়া যামু খেতে আমি। ক্ষেতের কথা শুনতেই রান্নাঘর থেকে আশালতা বলে, খালি ফাঁকি দাউনের ধান্দা। এইসব কথা কেন পড়তেছে তো? আপনার আল্লাদেতেই মাথায় উঠতে গেছে একেবারে। চুপ কইরা থাকো। দিদি আমার অনেক বই পড়ব, মোটা মোটা সব বই, অনেক বড় হইব। আমার মিনা দিদি, আমার দিদি বড় হইয়া স্কুলে পড়াইব। মিনার মা ও ঠাম্মার কারোরই বর্ণ পরিচয়ের সঙ্গে যোগাযোগের কোনো সুযোগ হয়নি। সুরেশের সেই সুযোগটা অল্প বিস্তর হয়েছিল। ভোর হয়। পাখির ডাকে ঘুম থেকে উঠে পড়ে সকলে। সুরেশ গোয়াল ঘরে গরুর নাদায় কাটা বিচালি আর জল ভরে দিচ্ছে। বাসি কাজকর্ম সেরে আশালতা মাছের হাঁড়ি আর বটি নিয়ে কলপাড়ে যায় মাছ কাটতে। হাঁড়ির ঢাকনা খুলতেই আশালতা হা। এ কি কাণ্ড! এ কি কি হইল? কি হইল গা বউ? ওমা, এদিকে আসেন। হরিদাসী দাওয়ায় বসে কুলোয় করে চাল থেকে কণা বাঁধছিল। কুলো দাওয়ায় রেখে কলপাড়ে যায় সে। একখান মাছও তো দেখি হাড়িতে নাই, ঢাকনা তো দেওয়াই ছিল। কি আশ্চর্য ব্যাপার! মাছের হলোটা কি? খালি হাড়ি, কাটুম কি? কাল তো নিজের হাতেই ঢাকনা দিয়া নুরা চাপা দিয়া রাখছিলাম। মন কয় বিলাইতে সব খাইয়া গেছে। কিন্তু নোরা যে চাপানো ছিল। এ আবার কোন ভুতুড়ে কাণ্ড! সুরেশ গোয়াল ঘর থেকে এসে বলে, চ্যাং মাছ বিলায় খায় নাই গো, নির্ঘাত পেট নিতে খাইছে। কাল তোমাকে কই নাই, যেমনি আমার গা বার হয়েছিল তেমনি বারবার মনে হতেছিল কে যেন আমার খাইল খান টাইনে ধরতেছে।
ঢাকনা থাকতে বিলাই খাই কেমনে শুনি? ওমা, আপনার ছেলে কয় কি? হরিদাসী আশালতার চোখ মুখে ভয়ের ছাপ দেখে কথাটাকে এড়িয়ে দেওয়ার চেষ্টা করল। থাক থাক, ও কথা থাক। তোমার বেলা হইয়া যাইতাছে, আমি ভাত চাপাইয়া দিতাছি। বউটুনি শাক ভাইজা রাইখা যাও। তোমার তো আর সারাটা দিন দুইখানা পা এক করণের উপায় নাই। এখন কষ্ট করো, দিদি আমাগো বড় হইয়া নক, তারপর হগুল কষ্ট ঘুইসা যাবে। মা, আমাগো কপালে কি আর অত সুখ হইবে? না হওনের কি আছে, হগল সময় কি একইভাবে যায় নাকি? দেখো না, নদীরও জোয়ার ভাটা আছে। মাইনসের জীবনে ভালো মন্দ থাকবো না, এয়া হইনছ কখনো? আশালতা রান্না শেষে খাবার গুছিয়ে ঝুড়ি চাপা দিয়ে রাখে। মুখুজ্জে বাড়ি যাওয়ার সময় সুরেশ ও আশালতা দেখে পরামানিকদের জায়গা পরিষ্কার আছে, মনে হয় নতুন বসতি আসবে। কিন্তু বিকেলে ফেরার সময় দুজনে যখন দেখে মাঠের জোড়া তালগাছ আর তেঁতুল গাছ সেইখানেই দাঁড়িয়ে আছে, দুজন দুজনের মুখের দিকে তাকায়। আশালতা বলে, দেহ দেহ, কাণ্ডখানা দেহ। তাল তেঁতুল ঠিক রাইখা দিছে। তেঁতুল খাইব, তাল খাইব, লোভ বাইরাইবে। এরপরে মাসখানেক কেটে যায়। পরামানিকদের জায়গায় নতুন বসতি হয়েছে। গুরুপদ বিশ্বাস, তার স্ত্রী যমুনা, ছোট ছেলে মহাদেব ও বৌমা বাসন্তীকে নিয়ে বসবাস শুরু করেছে। এখানকার সকলেই তাদের অপরিচিত। সামনে যাকেই পায় আলাপ সেরে নিতে একেবারে ভুল করে না। যমুনা বাসন্তীকে নিয়ে হাঁটতে হাঁটতে হরিদাসীর বাড়ি এসে পৌঁছায়। হরিদাসী তখন ল্যাম্পে কেরোসিন ভরছে। যমুনা বলে, দিদি, আমরা এই পরামনিজ্ঞ জায়গায় ঘর বাঁধছি, নতুন আইছি। কাউর সাথে তো আলাপ নাই, তাই তোমাদের সাথে আলাপ করতে আইছি। হরিদাসী পিড়ি পেতে দিয়ে বলে, ভালোই করছো, বসে কথা কও। আমি খবর পাইছি, সুরো আইসে কইছে। সুরো কি তোমার সাওয়াল? হয়, ওই একখান পোলা আমার, একমাত্র শিবরাত্রির সলতে। পোলার বউ মুকুজ্জের বাড়িতে কাম করতে গেছে, আইসে পড়বে নে। তা তোমার কয়খান পোলা? আমার দুই সাওলা। বড়জন সহদেব ওই বাংলাদেশেই আছে, ছোটজন মহাদেব, আর এই হলো গা আমার ছোট বউ। তা বাংলায় তোমাকে বাড়ি কোনা নেছিল? পাবনা জেলার গোপালগঞ্জে। আমাকে বাড়ি ছিল সোদের গাঁও, বরিশালে। কখনো গেছো আমাদের গায়ে? না, কোনো যাওয়া হয় নাই। আমাগো তোমাকে গায়ে যাওয়া হয় নাই। সে যা হয় হোক গে, দুই গায়ের মানুষই তো একই জায়গায় এসে পড়েছি। হগল গল্পই শুনুম, ভালো হইবে। নতুন জায়গার অজানা কত জানা যাইবে। এত বছর আইসি এখানে, দেশের কথা মনে পড়লে চোখে জল চলে আসে। তা তোমার পোলা কি কোনো কাম জোগাড় করতে পারছে? হ্যাঁ, ওই পরামনিজ্ঞ ধান কলে সাড্ডা প্যাট চালাতে হবে তো। হরিদাসী দুজনকে বসতে দিয়ে ঘর থেকে বাটিতে মুড়ি মোয়া আর ঘটিতে করে জল নিয়ে আসে। বাসন্তী বলে, মাসি আবার এইসব কেন? এই পেট তোমার আইলা, হুদা মুখে যাইতে দি কেমনে তোমারে? খাওয়া শেষ করে যমুনা বলে, এখন উঠি গো দিদি, তোমরা যাইও আমরা সাওয়ালের বাড়ি। যাবো কলি হবিনে কলাম, জাতি হবি কিন্তু। জামু জামু, প্রতিবেশী হইল গা আপনার জন। বিপদে আপদে প্রতিবেশী হগলের আগে আইসে দাঁড়ায়। তোমরাও আইসো মাঝে মাঝে। মহাদেব কাজ শেষ হবার পর বাড়ি আসে। মহাদেব উঠোনের কাছে আসতেই খেয়াল করে কেউ বুঝি তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে আছে। মহাদেব জিজ্ঞাসা করতে যাবে কেউ ওখানে, এমন সময় এক দমকা হাওয়া আসে। চোখে ধুলো ঢুকে যায়,
চোখ বন্ধ করে ফেলে সে। যতক্ষণে চোখ মেলল তখন সে আর কিছুই দেখতে পেল না। ঘরে ঢুকে যমুনাকে জিজ্ঞাসা করে, হ্যাঁ গো মা, এই আমাগো বাড়ি কেউ আইছিল নাকি? না, কেউ আসে নাই তো। কেন, কি হইছে? না, এমনি জানলাম নতুন আইসি, কেউ আসে কিনা তাই। আলাপ সারিদি হতে হতে যাওয়া আসা হবি। তা তুই বাবা মন দিয়ে কাম করতেছিস তো? এক কথায় তোরে কাম দিছে, তার মানটা রাখিস কিন্তু বাবা। তুমি তো আমারে জানো মা। বিশ্বাস বড় মূল্যবান, সেইটা সব সময় মাথায় রাখিস। সারা দিনের খাটাখাটনি শেষে বিছানায় পিঠ দিতেই মহাদেবের চোখে ঘুম নেমে আসে। বাসন্তীরও তাই। রাতে ঘুম ভেঙে যায় বাসন্তীর। বাইরে বেরোনোর প্রয়োজন হয়ে পড়ে। মহাদেবকে সে আর ডাকল না, সাহস করে একাই বাইরে বেরিয়ে যায়। দুয়ার পর্যন্ত আসতেই সে থেমে যায়। চাঁদের আবছা আলো আধারিতে তার চোখ চলে যায় সামনের তেঁতুল গাছে। বাইরে কোথাও হাওয়ার টিকিটিও নেই, কিন্তু তেঁতুল গাছ জোরে জোরে তুলে চলেছে। বাসন্তী দু হাত দিয়ে চোখটা টলে নিল। তার কি মাথা ঘুরছে? না, মাথা তো ঘুরছে না। তাহলে? বাসন্তী ভয় পেয়ে গেল, আর বাইরে গেল না। তাড়াহুড়ো করে ঘরে ঢুকে দৌড় দিয়ে দেয়। শরীরের মধ্যে অস্বস্তি আর ভয় নিয়ে মহাদেবের পাশে শুয়ে ভোরের প্রতীক্ষা করতে থাকে। সকালে যখন বাসন্তী গত রাতের কথা মহাদেবকে বলে, মহাদেব হাসির ছলে কথাটাকে উড়িয়ে দেয়। আরে এই ভুল দেখেছ, না হলে স্বপ্ন দেখিস। বাসন্তী এ কথা বাড়ির বাকিদের আর বলল না, পাছে যদি তারাও হাসে। সেদিন মঙ্গলবার। হাট থেকে মহাদেব ইলিশ মাছ এনে বাসন্তীর হাতে দেয়। যমুনা বাসন্তীকে বলে, ছোট ছোট করে কাটতে হবি, সন্ধ্যা বসে গেলি তারপর রান্তি যেও। সন্ধে গড়িয়ে গেছে। বাসন্তী রান্না বসাতে যায়। এক উনানে ভাত চাপিয়েছে, পাশের উনানে কড়াইতে তেল গরম করতে বসিয়েছে। নুন হলুদ মাখানো মাছের টুকরোগুলো গরম তেলে ছাড়তে ছাড়তে বাসন্তী মনে মনে বিড়বিড় করতে থাকে। পদ্মার ইলিশের সেই স্বাদ আর পাই কোন হানে, সেই স্বাদ যেন এখনো একেবারে জিভে লাগিয়ে আছে। হঠাৎই তার ভাবনায় ব্যাঘাত ঘটে। এই মাছ দে না দিবি, মাছ কি সুবাস, দে না মাছ, আমারে আমারে মাছ দে। রান্নাঘরের পাকাটির বেড়ার ওপার থেকে নাকি নাকি গলায় কে যেন মাছ চাইতে থাকে। বাসন্তীর বুক ধড়াস করে ওঠে। সঙ্গে সঙ্গে তার মনে পড়ে যায় কোনো এক সময় তার মায়ের মুখে শোনা তার দাদুর বাড়ির গল্প। বাসন্তীর দাদু নাকি একবার লক্ষ্মীপুর হাট থেকে ইলিশ মাছ নিয়ে পদ্মা নদী পার হয়ে বাড়ি ফিরছে। সন্ধে হয়ে এসেছে, শনিবারের দিন। মাঝি দাঁড় বাইতে থাকে, কিন্তু কুল আর খুঁজে পায় না। নৌকা একবার এদিক তো একবার ওদিক। বাসন্তীর দাদু মাঝিকে জিজ্ঞাসা করে কেন এমন হচ্ছে। মাঝি শুকনো গলায় বলে সে কিছু বুঝতে পারছে না কি হচ্ছে, কিন্তু মনে মনে কিছুটা আঁচ করতে পেরেছিল। শুধু মুখে প্রকাশ করার সাহস সে পায়নি। শেষে যখন নৌকা পাড়ে পৌঁছালো, সন্ধ্যা গড়িয়ে অন্ধকারের কালো চাদর বিছিয়ে দিয়েছে। বাসন্তীর দাদু মাছ নিয়ে বাড়িতে ঢোকে, আর বাসন্তীর দিদা মাছ কেটে ধুয়ে রান্না বসায়। সেদিনও তার দিদা এমনই এক খ্যান খেনে নাকি নাকি গলায় মাছ চাওয়ার আওয়াজ শোনে। সে সময় তার দিদা উঠানের মধ্যে লোহার খুন্তি পোড়া দেয় আর বলে, মাছ ভেজে দিচ্ছি। ওরা খুন্তির ওপর একখানা মাছ ভাজা দিয়ে বলে, এই নে। তারপর সে লম্বা হাত বাড়িয়ে মাছ নিতেই আবার সে খ্যানখ্যানে গলায় চিৎকার করে ওঠে। তারপর সব চুপ। বাসন্তীও তার দিদাকে অনুসরণ করল। চেঁচানোর শব্দে মহাদেব আর যমুনা ঘর থেকে বেরিয়ে আসে। বউ, বাইরে কেটা চেঁচাইলো, টর্চ কান বেরোতে কি হয়? কেন, কি হয়েছে? বাসন্তী মহাদেবের কথার কোনো উত্তর দিল না। বাসন্তী রান্নাঘর থেকে ল্যাম্প উঁচিয়ে ধরে ঘরের পেছনে যায়।
তার পেছনে যমুনা ও মহাদেব। এদিকে কাক মরা পইরা আছে। বইকালে ঘরে লাকড়ি তুলে কিলুম, তখন তো চোখে পড়ে নাই। যা হইছে হইছে, ঘরে চলো, সবাই খায় নাও। মাছের ঝোল নামিয়ে ঘরে নিয়ে যায় বাসন্তী। পিড়ি পেতে সবাইকে সযত্নে খেতে দিল। খাওয়া শেষ করে যমুনাকে বলে, মা আসেন দেখি, বাসন কটা ধুয়ে নেই, কতা কতি কতি তাড়াতাড়ি ধোয়া হয়ে যাবেনি। বাসন মাজা শেষে দুজনে বাসন নিয়ে ঘরে আসে। ঘরে এসে বাসন রাখতে রাখতে বাসন্তী যমুনাকে বলে, মা তখন জানতি সালেন না যে কার সাথে কথা কইছি? কার সাথে কথা কইছিলে? মা তিনারা আছে। তিনারা? তিনারা কারা? মিসো মিসো মাছ আসছিল। ও মাগো, তখন কহ নাই কেন? রাতে তিনাগো কথা কতি মনে যে কেমন লাগে, কাল সব কবানি, রাতের বেলাখানা বরং থাক। রাতে সবাই ঘুমিয়ে পড়েছে। যমুনা আর বাসন্তী দুজনেই পেঁচার মতো জেগে থাকলো। হঠাৎই রান্নাঘরের চালে কিছু পড়ে টালি ভাঙার শব্দে আঁতকে ওঠে সবাই। পাশের ঘর থেকে যমুনা জিজ্ঞেস করে, কি হলো? কিসের শব্দ? টালি ভাঙলো নাকি বউ? রান্নাঘরের চালে মনে হয় কিছু পড়ছে। মহাদেব বিছানা ছেড়ে উঠে বলে, এই এত রেতে কোনতে আবার কি পড়লো? তোমাকে উঠতে হবে না, আমি দেহে আসি। মহাদেবের সাথে বাসন্তীও নামে চৌকি থেকে। বাসন্তী দরজা খুলতেই পায়ের কাছে তাল এসে পড়ল। মাগো কে কে? বাসন্তীর কথা শেষ হলো না। বাসন্তীকে লক্ষ্য করে কেউ যেন একের পর এক তাল ছুটতে থাকে, যদিও এই কার্যকরী সত্তা অদৃশ্য। দৌড় দিয়ে দাও। বাসন্তী দৌড় দিয়ে দেয়, কিন্তু এবার হঠাৎই শোবার ঘরের টালি ভেদ করে তাল এসে সোজা চৌকির ওপর টাঙ্গানো মশারির ওপর পড়ে। কি হচ্ছে কি এসব? কে রে? সস্তায় সামনিয়া। বাসন্তী মহাদেবের মুখ চেপে ধরে। কি বলতিছো? সামনে থেকে তিনাগো দেখার কথা মুখেও এনুনি। এরা তিনারা, তিনারা যাদের নাম রাতে নীতি নাই গো। এবারে যেন তাল বৃষ্টি শুরু হলো। গুরুপদ পাশের ঘর থেকে অস্থির হয়ে বলতে থাকে, রাত দুপুরে কি চালাক ও দেই। চৌকি নিচে চলো, চৌকি নিচে চলো। বাবা বাবা, তোমরা চৌকি নিচে যাও, বা মাথা বার কইরো না। অলৌকিক শক্তির খেলায় ঘর একেবারে তছনছ। হক গলে একটু হরিনাম জপ করো। দুই ঘরে চৌকির তলা থেকেই সবাই জোরে জোরে হরিনাম করতে থাকে। দেখতে দেখতে কিছুক্ষণ পর তাল বৃষ্টি থেমে যায়। ও মহাদেব, এখন কি চৌকির তলা দিয়ে বেরোবো? বুঝতে পারতেছি না বাবা, একটু দেরি করো। তারপর কিছুক্ষণ যখন আর তাল পড়ল না, সবাই চৌকির তলা থেকে বেরিয়ে আসে। টালি ভাঙা আর তালে ঘরে পা দেওয়ার জায়গা নেই। গুরুপদ টর্চ মেরে ঘরের চারপাশ দেখতে থাকলো। ও মহাদেব, কদিন আগে ঘর বাঁধলি, এখন কি করবি নি? দেখা যাইবিনি। নতুন করি করা কি এত সোজা কথা? সকাল হোক, কিছু একটা করা যাবিনি। বাকি রাত সবাই চৌকির পাশে বসেই কাটায়। ভোরের আলো ফুটতেই বাইরে বেরিয়ে দেখে ঘরের মতো উঠোন জুড়েও তাল পড়ে আছে। গুরুপদ মাথায় হাত দিয়ে দাওয়ায় এসে বসে। বাবা, কাল সন্ধ্যের ঘটনা আপনাকে কওয়া হয় নাই। কি ঘটনা বউ? মারে একটু আওয়াজ দিছিলাম। বাসন্তী গত সন্ধ্যার সব ঘটনা খুলে বলে। তালি এখন কি উপায়? বাবা গো, এখানে থাকা যাবে নি, অন্য জায়গা দেখেন, কোন দিনকার অঘটন ঘটি যাবে। অন্য জায়গা যে বাবা, সে জায়গা যে ভালো হবি তার ভরসা কি? ঘরগুলান পরিষ্কার করে ফেলাও দেই, কি করা যায় তারপর ভাবতেছি। ঘর পরিষ্কার হলো। মহাদেব কাজে যাবে। বাসন্তী ভাতের হাঁড়ি নামিয়ে উবুর দিয়ে বলে, মা, ভাত বাইরে দিচ্ছি, একসাথে খায় নেন, ঠান্ডা হয়ে যাবে নি তো। বউ, তোমার বাবারে আর মহাদেবরে ভাত দিয়ে দাও, আমি আসতেছি। কই যাইতেছেন মা? তোমার ওই নতুন মাসি বাড়ি হইয়া আসি। ও মা, কথায় কথায় বাবার বেগুন সিদ্ধ দিতেই ভুলে গেছি।
যা আছে তাই দিয়ে খাতি দাও দিইনি, আমি যাতিছি। যমুনা দ্রুত পা চালিয়ে হরিদাসীর বাড়ি পৌঁছায়। উঠোন থেকেই চেঁচাতে থাকে যমুনা। দিদি, দিদি গো, তুমি বাড়িতে আসো নাকি? তোমার কাছে ছুটে আইছি গো দিদি। হরিদাসী ঘর থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসে। আর কি কই দিদি, সব বোনাশ হয়ে গেছে। যমুনা সব কথা সবিস্তারে খুলে বলে। সব শুনে হরিদাসী বলে, তাল তেঁতুল গাছ এসব রাইখেই ভুল করছো, আগে গাছ কাটনের ব্যবস্থা করন লাগবো। হ দিদি, জ্বালা কি একটা, সালের টালি তো অর্ধেকই নাই, ঠিক করবে কেমবাই? চিন্তা করিস নে বোন, সব ব্যবস্থা হয়ে যাবে। সুররে কমুখানে কর্তারে কয়ে বিচুলির ব্যবস্থা করে দেবেনে। আমাকে কি বিজলি দেবে নে? দেবেন দেবেন, কর্তা বড় ভালো মানুষ। এখনকার মতো বিশালি দিয়ে সাল সাইতে কয়ও মহাদেবেরে, এখন তো মাথা খান বাসুক। বাড়ি গিয়া তাই কয়া দি, যাতিছি। ও যমুনা বোন, দুগা ভাত খাইয়ে যা। না গো, এখন না, অন্যদিন আইসে খাবেনি। বউ ভাত নি বসি থাকবি নি, আমি আমি বাড়ি গেলুম গো, তুমি যাইনে। জামুনে এত বড় কাণ্ড ঘটি গেল, যাইতে তো হবেই। যমুনা বাড়ির দিকে এগোয়। হরিদাসী মিনাকে ডাকতে ডাকতে ঘরে ঢোকে। মিনা তখন হরিদাসীর হাতে গড়া মাটির পুতুলকে কাপড় পরানোয় ব্যস্ত। মিনা দিদি, তুমি স্নান করে লও, খাওয়ার দিতেছি। তুমি স্কুলে যাইবা আর আমি ওই নতুন ঠাম্মার বাড়ি যামু। ও ঠাম্মা, আমারে নিয়ে যাবা না? তুমি স্কুলে যাইবা এখন, তোমারে অন্য সময় লয়ে যামু। দিদি আমার তাড়াতাড়ি স্নান করে সারো। মিনাকে খাইয়ে গুছিয়ে স্কুলে পাঠিয়ে হরিদাসী এক পাক আসে তার নতুন বোন যমুনার বাড়ি। ও বউ, ও যমুনা, ও বউ, ও যমুনা। মাসি, মাসি আইসো? বাসন্তী হরিদাসীকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ঘরের কি হাল হইছে দেখো। হায় হায়, এ কি অবস্থা! এ আমি কি দেখতেছি! তুই কইছিস, আমি এতখানি ভাবি নাই রে। কি ক্ষতি যে হইছে, এ পূরণ হবি কত দিনই। আশ্চর্যের কথা, তাল গাছ কত দূর এখানে আইলো কেমবাই? আকাশ পাতাল ভাইবেও তো উত্তর পাচ্ছি নে। মাসি গো, সব পুতুরি কাণ্ড। এ দেশে আইসে খাবো কি, থাকি কোন হানে, ঠিক করাই হলো গিয়া বড় কাম। কোন হানে থাকতাছি বুঝিব কেমবাই? ওরে ও বোন, আমাকে যখন ঘর বাঁধে কত হাড়গোড় বাইরইছে, তা যদি দেখতিস। তা বলে কি চলে গেছি? করুম কি, ভয় পেয়ে যামু কোন হানে? যা হওয়ার হয়ে গেছে, গাছ কাটনের ব্যবস্থা তাড়াতাড়ি করা লাগবে। মহাদেব গেছে প্রফুল্ল পরামানিকের সাথে কথা কতি। মহাদেব এদিকে চেষ্টা করুক, সুররেও চেষ্টা করতে কমুখানে। এরই মধ্যে মহাদেব বাড়ি আসে। মা, ও মা, এ লোক পাওয়া গেছে, কাল আসবি কাটতে। ও মাসি আইস তো? মহাদেব, বাবা ভাঙে পড়িস নে, জীবনে অনেক ঝড় ঝাপটা আসে, আবার চলেও যায়। মহাদেব প্রফুল্ল পরামানিকের সহায়তায় গাছ কাটার ব্যবস্থা করে ফেলে। পরদিন গাছ কাটতে চলেও আসে সে। গাছের প্রত্যেকটা কুড়ুলের কোপ যেন যমুনার বুকে এসে পড়ছে। ফলন্ত গাছ এভাবে কাটা পড়ছে দেখে মন তার ভালো নেই। এরই মধ্যে সাইকেলের ক্রিং ক্রিং শব্দে সকলের চোখ গেল রাস্তার দিকে। গুরুপদ বিশ্বাসের নামে চিঠি আছে। গুরুপদ ও যমুনা তাড়াহুড়ো করে রাস্তায় যায়।
ডাক পিয়ন চিঠি দিল। চিঠি হাতে উঠোনে এসে গুরুপদ বলে, হকগুলায় ভালো আছে তো? কি জানি চিঠিতে কি লিখতেছে, পড়তে পারার কপাল তো করি নাই। মিনা এখন স্কুল দিয়ে আসুক, তখন দিদি ওরে নিয়ে আসবেনি। আমি যাই, দিদিরে এখন গিয়া কইয়া আসছি। মিনা স্কুল দিয়া বাড়ি আসলি তারে নিয়ে আসতি। যমুনা হরিদাসীর বাড়ি গিয়ে বলে আসে। মিনা স্কুল দিয়ে বাড়ি ফিরলে হরিদাসী মিনাকে নিয়ে আসে। এই তো দিদিরা আইছে। মিনার হাতে যমুনা চিঠিটা দিয়ে বলে, হ দিদি, চিঠিখান পইরা শোনা দিনি। গুরুপদ, যমুনা, বাসন্তী ও মহাদেব মিনার পাশে বসে। মিনা চিঠি পড়তে শুরু করে। শ্রী চরণেশু বাবা, পত্রের প্রথমে আপনি ও মা প্রণাম নিবেন। আশা করি ভালোই আছেন। এইদিকে বোম্বল তো ছোট মার জন্য কাঁদে ভাসাইতেছে। দুদিন পরেই ছোট মার কাছে যাবি কয়ে কয়ে রাখতেছি। আপনার কথা মতো ওই দেশে যাওয়ার সব বন্দোবস্ত করে ফেলছি। আমাগো সাথে সুবল কাকারা আর গোবিন্দ দাদারাও যাবি। বাবা, আমাগো বুধির বকনা বাছুর হয়েছে। আসার আগে পল্টুকে দিয়ে আসবানি, রহমান চাচারে দলিল খান দিয়া দিবানি। তোমরা চিন্তা করো না, আমরা ভালোই আছি। খুব তাড়াতাড়ি আইসা পড়বো। আর এখন কিছু লিখতেছি না, সাক্ষাতেই হগল কথা কইব। ইতি সহদেব। চিঠি শেষ হতেই হরিদাসী বলে, এই তো পড়শি বাড়তেছে, এবার ভালোই হবে। পড়শি বাড়লে ভালো কি মন্দ হবে তা নিয়ে বাসন্তীর এখন আর কোনো মাথা ব্যথা নেই। তার কানে শুধু ভোম্বলের কান্নার আওয়াজ ভাসতে থাকলো। মা, শুনলিন তো? বোম্বল আমার কষ্ট পাতিছে। কইছিলাম আমি নিয়ে যাই। দাদা দিদি পরে আসবেনি, কবে আসবি কে জানি। আমার মন যে আর এক মুহূর্ত মানতেছে না। বুঝে কথা কবা তো, আমাকে সাথে হানতাম কেমবাই থাকা খাওয়ার ব্যবস্থা না করি। হরিদাসী বাসন্তীর মন শান্ত করার জন্য বলে, ও বউ, যমুনা তো ঠিকই কয়েছে। ওর সিটিতে তো কয়েছে ওরা চলেই আসতিছে। যমুনার আনন্দ তখনও ক্ষীণ। আজ রাতে আবার কি হবিনি কিটা জানে। ও যমুনা, ও বোন, শোন, ভয় পাইস নে। ভয় করলি ভয় আরো জড়াইয়ে ধরে। ভয়েরে জয় করণের চেষ্টা করা লাগবে, নালি টিকি থাকবে কেমনে। সব ঠিক হয়ে যাবে। আমি এখন বাড়ি যাই, তোমার বুকে বল রাখো, সব ঠিক হয়ে যাবে। ও মিনা, চল রে। ও বোমা, গেলাম গিয়ে। মাসি আইসো, তোমরা সারা এখানে তো আমাকে আর কেউ নাই। এদিকে দুপুর বিকেল গড়িয়ে সন্ধ্যা ও সন্ধ্যা পেরিয়ে রাত হয়। রাত যত বাড়ে মনের ধুকপুকানি ততই বাড়ে। রাত বাড়তে বাড়তে গভীরে পৌঁছালো। সকলেই এপাশ ওপাশ করতে করতে সবে সবার চোখ লেগে গেছে। এমন সময় হঠাৎ দমকা হাওয়া এসে ঘর দোলাতে থাকে। ভাঙা টালির টুকরো চাল থেকে খুলে খুলে পড়তে লাগলো আবার। যমুনা পাশের ঘর থেকে চেঁচিয়ে বলে, ও মহাদেব, ও বউ, আগের দিনে জায়গায় ঢুকি থাক, তাছাড়া আর কোনো গতি নাই। ওগো ওগো, তোমারে ধরতেছি, তাড়াতাড়ি নামো গো, নিচে ঢুকে পড়ি। ভয়ে বাসন্তী মহাদেবের হাত চেপে ধরে। ভাঙা টালির টুকরো চাল থেকে খুলে বাসন্তীর হাতে এসে পড়ল। হাত কেটে রক্ত বেরোতে থাকলো তার। বাসন্তী শাড়ির আঁচল দিয়ে হাত পেঁচিয়ে চৌকির নিচে ঢুকে বসে। ভারী জ্বালা হইছে, নিত্য রাতের এই উৎপাত। রাতে শান্তিতে শোয়ার রেজও নাই। ভারী সারা আর উদ্ধারকরণের কেউ নাই। গুরুপদ গত রাতের মতো আবার জোরে জোরে হরিনাম করতে থাকে। এরপর দিন 15 কেটে গেছে। উপদ্রব অনেকটাই কমেছে। সেদিন দাওয়ায় বসে গুরুপদ বলে, বাংলা থেকে ওরা আসলি ওকে এইসব ঘটনার কথা কইতে হবি না, পরে সময় বুঝে কলি হবে, বুঝছো? গুরুপদর কথাকে সমর্থন করে বাসন্তী বলে, বাবা ঠিকই কইছেন, আসেই ভয় পেয়ে যাবেনি। দরকার কি ওসব কওয়ার? ভোম্বলের জন্যই মনটা বড় আনসান করিতেছে। সে তো করবি,
তুমি তো ওর মার কাম করতা, খুব শিগগিরই আইসে পড়বে না। একটু জল দাও দেই, খাই। বাসন্তী ঘরে জল আনতে যায়। এমন সময় বাংলাদেশ থেকে যাদের আসার কথা তারা এসে হাজির। গুরুপদ ওদেরকে দেখতে পেয়ে আনন্দে চেঁচাতে থাকে। ওরা কতি কতি চইলে আসে। ও বৌমা, বাইরে আইসা দেখো। বাসন্তী জলের গ্লাস নিয়ে বাইরে আসে। সহদেবের স্ত্রী আলো বাসন্তীকে ডাকতে ডাকতে বলে, ও বাসু, ও বোন, এই নে তোর সাওয়াল আইছে। ভোম্বলকে কোলে নিয়ে বাসন্তীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। বাকিদের সাথে কথা বলতেই ভুলে যায় সে। গুরুপদ বলে, ও সুবল, ও পড়ান, যতদিন না তোদের ঘর বাঁধা হচ্ছে আমাকে ঘরেই কষ্ট করে থাক। ছেলেদের এক ঘরে আর মহিলাদের আরেকটা ঘরে থাকার ব্যবস্থা হলো। এতদিনের জমে থাকা গল্প করতে করতে এক সময় সকলে ঘুমিয়ে পড়ে। কিন্তু চিরাচরিত মাঝরাতের হাওয়ার শব্দে নতুনদের ঘুম ভেঙে যায়। বাসন্তীর যা আলো বলে, ও বোন, এই সময় আবার হাওয়া ছাড়িতেছে দেখি। হাওয়ার কি আর সময় আছে দিদি? হাওয়ার কাম বয়ে যাওয়া। যাক, তুই ঘুমা, হাওয়া এখনই চলে যাবিনি। তুই দেখি সব জানতা। সে তুই দিদি যা কস ক, এখন ঘুমো দিনি। সকালে উঠে আলো উঠোন ঝাড় দিতে দিতে বলে, ওমা, কাল রাতে যে হাওয়ার শব্দ পেলুম, দেখে তো মনে হইতেছে না। কই, আমি তো টের পাই নাই। হাওয়া বাতাসের কি আর আমাকে বলি কই আসতে হবি? ও সুবল, ও পড়ান, কোমর বেঁধে লেগি পড়তে হবে কিন্তু। তোরা যেন আবার ভাবিস নে আমাকে ঘরে রয়েছিস তাই তারা দিতেছি। ঘর বাঁধা, কাম জোগাড় করা, সে কি যাতা কাজ? দাদা, আপনি মাথার উপর আছেন তাই এ দেশে পা বাড়াতেই সাহস পাইছি, মনে করবার জায়গাই নাই। ও সহদেব, ওগোর সাথে হাত লাগাস। আইছে বাবা। মহাদেব সুবলকে বলে, ও কাকা, এ তোমার তো হানির চাচার সাথে আলাপ করাইয়ে দিছি। দাদাকে নে বাস কাটতে যাইও, আমি কয়ে রাখছি খন। ঠিক আছে, যাবানি। সুবল পরাণদের ঘর বাঁধা হলো। মহাদেবদের পড়শি বাড়ল। ওরা আসাতে যমুনা বাসন্তীর বেশ ভালো হয়েছে। গল্পের সাথী বেড়েছে। এখন প্রায় দুপুরে খাওয়া দাওয়া শেষে গল্পের আসর বসে। দেখতে দেখতে কয়েকটা মাস চলে যায়। একদিন দুপুরে ঘুরতে ঘুরতে সুবল আসে যমুনার কাছে। বলে, বৌদি, কাঁথা সেলাই করতেছ? হ্যাঁ। এখন কথা ছিল। কও। আমার আসার পর থেকে লক্ষ্য করতেছি যে রাত গভীর হলেই এখানে বাতাস বয়ে যায়। সে আমাকে অভ্যেস হয়ে গেছি। কেন, তোমাকে কোনো ক্ষতি হয়েছে কিছু? না, তা হয় নাই। যদি কখনো হয়। হওয়ার হলি এতদিনে কি আর হতো নে? ওইসব মনের মধ্যে রাখতে হবে না। তিনারা আগে থেকেই এখানে ছিল, দাগে জায়গায় আমরা বসি পড়ছি। তা হাওয়ার কাম হাওয়া করবি, আমাকে অসুবিধে না হলেই হলো। আমাকে তো পেতম পেতম অনেক ঘটনাই ঘটছে, তোমাকে তো সেসব দেখতেই হয় নেই। এখন তো সব ঠিকঠাক হয়েই গেছে, শুধু অনেক রেতে বাইর হইলি একটু দেখা বাইরেও। এরপর অনেক বছর কেটে গেছে। নবীন গা এখন আর আগের মতো নেই। দালান উঠেছে, গাছ কমেছে, মানুষের বসতি বেড়েছে, তিনাদের বসতি হারিয়েছে। সেই মাঝরাতের হাওয়ার গল্প এখন আর শোনা যায় না বললেই চলে। তবুও পুকুর ঘাটে একলা বাসন মাজার সময় হঠাৎ উত্তরে হাওয়া গা ঘেঁষে বেরিয়ে গেলে, অথবা উঠোনের আম গাছের তলায় কাঁথা সেলাই করতে বসা ফুরফুরে হাওয়া শরীর ছুঁয়ে গেলেও বাসন্তীর সেই পুরনো অভিজ্ঞতাগুলো আবার তাজা হয়ে ওঠে।